সেই কবে বিষ্ণুদেব লিখেছিলেন, উত্তরে তুমি সর্বদা থাকো মৌন, হয়তোবা ভাবো সঠিক বলাই শক্ত। উত্তরে এমন মৌনতা হয়তো প্রেমে সম্ভব, কিন্তু রাজনীতিতে নয়। রাজনীতি অত্যন্ত সরব, কখনো বক্তব্যে, কখনো পদক্ষেপে। সিবিআই বলুন, পুলিশ বলুন, সবারই প্রধান অস্ত্র যেন গ্রেফতারি নামক আইনি অধিকার। আর এই অধিকার নিয়েই বারবার ওঠে রাজনীতির অভিযোগ, যেমনটা উঠেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল কিংবা জয়প্রকাশ মজুমদারের গ্রেফতারির পর। আইনজ্ঞদের একাংশ বলছে, সমাজের বিভিন্ন চেনামুখ, সাধারণ অপরাধীদের মতো যারা পালিয়ে যাবেন না, যাদের গরাদের বাইরে থাকাতে সমাজে হিংসা ছড়ানোর ভয় নেই, যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নেই, তাদের গ্রেফতারিতে কেন অতি সক্রিয়তা? পূর্ণাঙ্গ তদন্ত এবং শুনানি শেষের পর কোর্টের নির্দেশে গ্রেফতার করা হলে তাহলে কি প্রশাসনের নিরপেক্ষতা এবং সক্ষমতাই আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতো না? সিবিআই হোক কিংবা পুলিশ, কেন বন্ধ হবে না এই গ্রেফতারি রাজ? এই প্রশ্নটা সামনে রেখেই আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। দেখুন, ফরাসি শব্দ আরে থেকে অ্যারেস্ট শব্দটির উৎপত্তি। বাংলায় যায় অর্থ গ্রেফতার। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের হাতিয়ার, সেই সঙ্গে গ্রেফতার মানে কিন্তু একজনের ব্যক্তি স্বাধীনতা হরণ। তাই গ্রেফতার শব্দটার ওজনও অনেক বেশি, কিন্তু আদতে কি তা লক্ষ্য করা যায়? বহু আইনজ্ঞই বলে থাকেন, আক্ষরিক অর্থে কিংবা আইনি পরিভাষায় গ্রেফতার শব্দটার ওজন যতটা, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তা লক্ষ্য করা যায় না। তাই বহু সময়ই গ্রেফতারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব কিংবা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ওঠে, যেমনটা এখন হচ্ছে এই রাজ্যে। প্রথমে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর এখন টেট পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। দু দলেরই অভিযোগ, তাদের দলের নেতাকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আইনজ্ঞদের প্রশ্ন, এই অভিযোগটা উঠবে কেন? কেন কথায় কথায় গ্রেফতারি? হাইলি রেসপেক্টেড পলিটিশিয়ানস, তাদের যদি অ্যারেস্ট না করা হতো তাহলে নিশ্চয়ই তারা পালিয়ে যেত না। যে আর্জেন্সিতে এই জিনিসগুলো করা হয়েছে সেটায় এগুলো ন্যাচারাল মনে হয় না। অভিযোগ দায়ের হলেই কি প্রশাসনকে গ্রেফতার করতে হবে? রাষ্ট্রের ক্ষমতা তো অসীম, তার সঙ্গে ব্যক্তির লড়াই তো অসম। তাহলে একজন ব্যক্তিকে গারদের পিছনে ঢোকানোর আগে কেন সব দিক দেখা হবে না? একজন ব্যক্তিকে কখন কোন পরিস্থিতিতে গ্রেফতার করা হবে সে বিষয়ে কি আরো সংযত হওয়া উচিত নয় রাষ্ট্রযন্ত্রের? অভিযোগ উঠলে তার পূর্ণাঙ্গ তদন্ত করে সেই তথ্য আদালতে জমা দিয়ে সেটা প্রমাণ করার পর কেন কাউকে গ্রেফতার করা হবে না? নইলে কাউকে গ্রেফতার করা হলো, বেশ কয়েক বছর তিনি জেলেও কাটালেন, তারপর যদি দেখা যায় সেই ব্যক্তি নিরপরাধ, তাহলে তার জেল কাটানোর সময়টা কে ফিরিয়ে দেবে? এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিনের। 12 বছর নির্দোষ হয়ে জেলখানার নরকের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে দাও শুধু সেই 12টা বছর। ধরুন কারোর এগেন্সটে কেউ কমপ্লেন করলো, কমপ্লেনের পরে একটা তদন্ত হবে, তদন্ত পরে চার্জশিট জমা পড়বে, তারপরে ট্রায়াল হবে। ট্রায়াল হওয়ার পরে যদি কেউ দোষী সাব্যস্ত করে আদালত, তাহলে তার জেল হবে। কিন্তু তার মাঝখানে যে এতগুলো বছর তাকে একটা উৎকণ্ঠার মধ্যে কাটাতে হচ্ছে, একটা কষ্টের মধ্যে কাটাতে হচ্ছে, সামাজিক একটা মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাটাতে হচ্ছে, এটা তাকে কে ফিরিয়ে দেবে? দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর 11 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি আদালতে অপরাধী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নিরপরাধ হিসেবে গণ্য করতে হবে। তাহলে একজনকে গ্রেফতারের ক্ষেত্রেই কেনই বা তাড়াহুড়ো করা হবে? সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পাল সাংসদ, জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য স্তরের নেতা, এরা হঠাৎ করে দেশ ছেড়ে পালাবেন এমনটা প্রাথমিকভাবে মনে হয় না। রোজভ্যালি কাণ্ড বেশ কয়েক বছর পুরনো, আবার জয়প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গত অগস্টে। তাহলে এতদিন বাদে তাদের হঠাৎ করে গ্রেফতার করা হলো কেন? কেন আদালতে পূর্ণাঙ্গ নথি জমা দিয়ে শুনানির পর আদালতের নির্দেশ অনুযায়ী তাদের গ্রেফতার করা হলো না? প্রশ্ন বহু আইনজ্ঞেরই। ইনভেস্টিগেশন করেছে, দেখার পর দেখলো যে হ্যাঁ এটা ভীষণ মানে দাগি অপরাধী, এ যদি না ধরা পড়ে সমাজে অনেক প্রাণহানির ব্যাপার আছে, লস অফ লাইভস আছে, সেখানে করা যেতে পারে। সেটা তো খুব এক্সেপশনাল কেসে। ওয়ান ইজ ইনোসেন্ট আনলেস প্রুভড গিল্টি। যতক্ষণ না সে দোষী সাব্যস্ত হচ্ছে, যতক্ষণ না সে কনভিকশন হচ্ছে, তাকে বলা যায় না সে দোষী বা অপরাধী। তাহলে আদালত কেন? তাহলে তো আমরা পুরনো জঙ্গলের রায়ত্বে চলে যেতে পারি। অনেক সময় তদন্তকারীরা দাবি করেন অভিযুক্ত ব্যক্তি জেলের বাইরে থাকলে তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবেন, কিন্তু কোনো ঘটনা ঘটে যাওয়ার কয়েক মাস কিংবা কয়েক বছর পর কাউকে গ্রেফতার করা হলে অনেক আগেই কি তার কাছে তথ্য প্রমাণ নষ্ট করে ফেলার সুযোগ থাকে না? তাহলে কি এই যুক্তি ধোপে টেকে? বিশ্বের বহু দেশে নির্দিষ্ট করে দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করা যায়, যেমন ধর্ষণ, সন্ত্রাসবাদী কার্যকলাপ কিংবা হাতে নাতে কাউকে অপরাধ করার সময় ধরে ফেলা হলে। কিন্তু ভারতীয় ফৌজদারি আইনে এইভাবে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তাই বহু ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি নেপথ্যে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে, কখনো ওঠে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, যেমনটা এখন হচ্ছে সুদীপ, তাপস, জয়প্রকাশদের ক্ষেত্রে। এবিপি আনন্দ।
রঞ্জিত সুরকে দিয়ে শুরু করব। রঞ্জিত বাবু, আপনি বছরের পর বছর আপনারা আপনাদের সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করেন। আপনার বলে দেওয়ার প্রয়োজন নেই যে ব্যক্তি স্বাধীনতা প্রতি মুহূর্তে কিভাবে গলা টিপে মারা হয়। যে ব্রিটিশ ফিলোসফি থেকে আমাদের যাবতীয় আইন কানুন এদেশে এসছে, ইনোসেন্ট আনলেস প্রুভেন টু বি গিলটি, কিন্তু তা তো হয় না। মানে আমি বলছি যে ধরুন হোয়াইট কলার ক্রাইমের ক্ষেত্রে কি অসুবিধে আছে? সেটা সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, পুলিশ হতে পারে, দুপক্ষের সওয়াল জবাব হলো, কোর্ট ডিসাইড করলেন যে বিশেষ করে যে যখন আসামিদের এতটাই তারা পরিচিত মুখ যে তারা পালিয়ে যাবেন না, কি অসুবিধা আছে? লেট কোর্ট ডিসাইড যে গিলটি অর নট, এবং তারপর যদি জেল হয় তো জেল হবে, কঠোরতম শাস্তি হয় কঠোরতম শাস্তি হবে। দেখুন, ভারতবর্ষে লক্ষ লক্ষ সাধারণ মানুষ বা নিম্নস্তরের রাজনৈতিক কর্মী ঠিক এইভাবে জেলে পড়ছে। এতদিন এই প্রশ্নটা কেউ তোলেনি। আজকে যেহেতু শাসক দলের দুই দলের নেতারা গ্রেপ্তার হচ্ছেন, প্রশ্নটা উঠেছে, বাট বেটার লেট দ্যান নেভার। এই ভারতবর্ষের সিআরপিসিতে একটা ধারা আছে 41A, তাতে বলা আছে যদি 7 বছরের কম সাজা হবে এমন কোনো অপরাধে কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন নেই, তাকে নোটিশ দিয়ে ডাকা হবে, তিনি যদি না আসেন তাহলে গ্রেপ্তার হবে, তিনি যদি সেই নোটিশ অনুযায়ী কমপ্লাই করেন তাহলে তাকে গ্রেপ্তার করার দরকার নেই। যদি কখনো গ্রেপ্তার করতে হয় তাহলে বিশেষ কারণ নথিবদ্ধ করে গ্রেপ্তার করতে হবে। সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বহুবার এ ব্যাপারে সমস্ত রাজ্যগুলোকে নির্দেশ পাঠিয়েছে এটাকে মেনে চলার জন্য, কিন্তু এটা মেনে চলা হচ্ছে না। এবং তারই পরিণতি আজকে যদি আপনি জেলগুলো দেখেন, জেলগুলো একেবারে ঠাসা, এবং সেখানে যত বন্দী আছে তার 60% উপর হচ্ছে এই বিচারাধীন বন্দী। একদম, আমি এই রেশিওতে আসবো। আমি রাজু বাবু আরেকটা কথা বলেছে যে যাদের 50% ম্যাক্সিমাম সাজা হতে পারে, তার অন্তত অর্ধেক সাজা খাটা হয়ে গেছে, তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের জামিন দিতে হবে, তারা বাইরে থাকা অবস্থায় বিচার চলবে। কিন্তু কোন রাজ্য সরকার এগুলোকে মানা হচ্ছে না। আপনাকে আমি কয়েকটা নাম বলি। ছত্রে সুব্বা, কিছুদিন আগে আমাদের এখানে গৌরনারায়ণ চক্রবর্তী, হিমাদ্রি সেন রায় মাওবাদী নেতা সোমেন, এই চণ্ডী সরকার নদিয়ার কৃষক নেতা, 12 বছর 14 বছর জেল খেটে তারা মুক্তি পেয়েছে, এবং তারপরে তাদের জীবনে কিচ্ছু নেই, শূন্য, মুক্তি পেয়েছে। সিনেমাটিক শোনালো, আমরা যে অডিওটা ব্যবহার করেছি সবার উপরে ছবি বিশ্বাস। এবং এটা আপনি সম্প্রতি দিল্লিতে একটা পিপলস ট্রাইব্যুনাল হয়েছে বিচারপতি এপি শাহ নেতৃত্বাধীন, তাতে অসংখ্য টেরর কেস তাতে সামনে এসেছে যে এমনকি 23 বছর জেল খেটে তার বেকসুর খালাস পেয়েছে, এবং তাদের ভবিষ্যৎ নেই, জীবন নেই, পরিবার নেই, সমস্ত ধ্বংস হয়ে গেছে। একদম, আমি সেই পাশে আসবো। আমি রাজু বাবুর কাছে আসবো। রাজু বাবু, সব দলের সব নেতার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভায় কংগ্রেসের পরে সব থেকে বড় দলের নেতা, দুবেলা সংসদে বক্তব্য রাখেন, কোথাও পালিয়ে যাবেন না। সিবিআই এরম নয় যে তিনি ভীষণ ক্ষমতাশালী, এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, তাড়াতাড়ি গ্রেফতার করলো। সিবিআই কেস স্টার্ট করার পর 2.5 বছর পরে গ্রেফতার করা হয়েছে। যদি প্রমাণ নষ্ট করার হয় 2.5 বছরে সুদীপবাবু করে ফেলেছেন, আমি জানি না। কিন্তু আমি যে হোয়াইট কলার ক্রাইমে ডকুমেন্টারি এভিডেন্সের ওপর নির্ভর করে। তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের সময় আপনি সমর্থন জানিয়েছেন এই স্টুডিওতে বসে। জয়প্রকাশ বাবুর ক্ষেত্রে নিয়মটা আলাদা হয়ে গেল কেন? আমি বলছি একই রকম তো না, জয়প্রকাশ বাবুর ক্ষেত্রে নিয়মটা আলাদা হয়ে গেল এরকম বলছি না। দেখুন, আইন সবার জন্যই সমান, এবং আইনের পূর্ণতা আপনারা জানেন যে কিভাবে হয় না হয়। এখানে আইন তো আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা বা অধিকার নেই। কিন্তু একে কেন্দ্র করে না, কিন্তু দেখতে হবে আইনের প্রয়োগটা। আমি তো বলছি প্রয়োগের ক্ষেত্রেই যখন প্রশ্ন চিহ্ন ওঠে, অর্থাৎ দেখুন এখানে, এবং আমি আপনাকে বলছি আইপিসি সিআরপিসি কোথাও পুলিশকে বলে দেয়া নেই যে এটা গ্রেফতার করতে হবে। না, আইপিসি সিআরপিসির কথা আসছে, যেরকম আমি যেটা আপনি বললেন কনভিকশন করে জেল খাটান, ডেফিনেটলি এটা সবাই চায়, সব মানুষই চায় যে কেন জেলে পৌঁছবে, কেন এত বছরগুলো চলে যাবে, নষ্ট হবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক প্রশ্ন। কিন্তু যেই প্রশ্নটা এখানে আসছে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল আর জয়প্রকাশ মজুমদার, আমি বলছি আমি 3টে নাম, আমি বলছি 30টা নামও যোগ করে দেয়া যায়। এটা দলমত নির্বিশেষের ব্যাপার, এটা কোনো বিশেষ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিশেষ জয়প্রকাশ বাবুর বিষয় নয়। কিন্তু এটা আমি আবার বলছি, আমি জেনারেলাইজ করছি। আমি দ্রুত একবার দেখাবো যে এই মামলা, পাল্টা মামলা, এফআইআর, পাল্টা এফআইআর, গ্রেফতার, পাল্টা গ্রেফতার, একটার পর একটা ঘটনা গত 48 ঘন্টায়, গত 1 সপ্তাহে, গত 1 মাসে, গত 2 মাসে আমাদের সামনে এসছে। দেখুন, তৃণমূল বিজেপি সংঘাত তুঙ্গে, আর এই আবহে এই সপ্তাহের শুরুতে জোড়া চমক।
একদিকে বিজেপির রাজ্যের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল, অন্যদিকে খড়গপুরের ডন শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 13 তারিখ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর অবমাননাকর মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন এক বিজেপি কর্মী। দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় সৌরভ শিকদার নামে আরেক বিজেপি কর্মীও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেন। এফআইআর রাজনীতিটা বেশিরভাগটাই বিজেপিরা আমদানি করেছে, ওদের তো ওইটা ছাড়া আর কোনো অস্ত্র নেই। এই প্রেক্ষাপটেই সোমবার রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন হুগলি তৃণমূলের সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী, তার সম্বন্ধে উনি বলেছেন যে ওনার মাথার গন্ডগোল হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রীকে উনি অপমান করেছেন। উনি যে ভাষায় কথা বলেছেন সে ভাষা শালীনতার সীমাকে লঙ্ঘন করেছে। রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য শুধুমাত্র এফআইআর। খড়গপুরে শ্রীনু নাইডু খুনও নয়া মোড় নিয়েছে। শ্রীনু কাণ্ডে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল ও তাঁর পরিবার। দিলীপ ঘোষ ने कहा था एक बार मैं सीनू को नहीं छोड़ूंगा। খড়গপুর শহরের যে বিধায়ক ছিল তার যে প্রভোকেটিভ ভাষণ, সে যে উত্তেজনামূলক ভাষণ দিয়েছিল, সেই ভাষণে সিনুর যারা বিরোধী ছিল তারা উৎসাহিত হয়েছিল, তার জন্যই আজকে এই রেজাল্ট। এই প্রেক্ষাপটে এবার খুনের সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক। তার স্ত্রী বা তার মা দিলীপ ঘোষের নাম বলেনি, একবারও বলেনি। ওরা বলছে না, এর সঙ্গে কোনো রাজনীতি নেই। হঠাৎ কাল থেকে তার মুখ দিয়ে বলানো হলো, তার স্ত্রীর মুখ দিয়ে, যে দিলীপ ঘোষ ধমকি দিয়েছিলেন, তার নাম তিনি থাকতেও পারেন। আমি চ্যালেঞ্জ করছি ওখানকার যিনি এসপি ভারতী ঘোষকে, খুনের 7 দিন আগের থেকে তার যে মোবাইলের কলার লিস্ট চেক করা হোক। আমি নিজে ব্যক্তিগতভাবে সিবিআইকে চিঠি দিচ্ছি যে পুরো মামলার সিবিআই তদন্ত হোক এবং এতে সত্য বেরোবে এবং একজনও ছাড় পাবে না, আর ওই এসপিও না। শ্রীনু খুনের পর সাংবাদিক বৈঠক করে ভারতী ঘোষই দাবি করেছিলেন এর পেছনে বড় মাথা আছে। এই মুহূর্তে বলছি না, তদন্তর স্বার্থে বলছি না, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি এইটুকু বলতে পারি যে ঘটনার পেছনে বড় বড় মাথা আছে। এই টানাপোড়েনের আবহে শ্রীনু নাইডু খুনে দ্রুত নন্দ দাস সেদিন ক্যামেরার সামনে দাবি করেন, মাথা মনে হয় না 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 দিলীপ ঘোষ আছে, না না রামবাবু আছে, বলতে পারবো না দিলীপ ঘোষ আছে, না না। রাজ্য রাজনীতিতে গ্রেফতারি নিয়ে চাপানুতোর বেশ কিছুদিন ধরেই চলছে। রোজবাড়ি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির পরে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুদীপের স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মহিলা শাখার সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। কদিন যেতে না যেতেই টেলিভিশন চ্যানেলে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। পাল্টা মহুয়াকে মানহানির মামলার নোটিশ পাঠান বাবুলও। এই নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ। ডক্টর পাঁজা, কোথাও মনে হচ্ছে না যে এনাফ ইজ এনাফ? এত মামলা। আমি একটা বিষয় জাস্ট বলার জন্য যে দেখুন, মানুষের একটা প্রত্যাশা থাকে। এখানে দেখুন, যিনি জয়প্রকাশ বাবুর বিরুদ্ধে বলেছেন, কিন্তু সে তথ্য আছে, তার প্রমাণ আছে এবং সাক্ষীও বলতে গেলে আছেন। যে সংগ্রাম মঞ্চ ছিল, তারা তো বলতে গেলে সরকার বিরুদ্ধেই বলছিল। আমি একটা কথা বলি, এক হচ্ছে অভিযোগকারী, আমি দেখলাম আমাদেরই নটার বুলেটিনে লাইভে বলছে যে টাকা দেওয়ার কোনো রসিদ তার কাছে নেই। আমি ওনার সত্যি মিথ্যে, জয়প্রকাশ বাবু যদি অপরাধ করে থাকেন কঠোর শাস্তি হোক। আমি বলছি যে আগস্টে কমপ্লেন, একবারও ডেকে পাঠানো হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, হঠাৎ করে ডেকে পাঠিয়ে গ্রেফতার। আমি ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু হঠাৎ মনে হয় এটা আপনি বলতে পারেন যে একটু আইন কি দেরি করে হলো, আইনের পদক্ষেপ কি দেরি করে হলো, পুলিশ কি দেরি করে করলেন, এই বিষয়টা আনতে পারেন। কিন্তু এখানে এইটা নয়, প্রতিহিংসার বিষয়টা কিছু নেই। আজকে দেখুন, আপনি দেখাচ্ছিলেন যে মহুয়ার সম্বন্ধে একটা ওপেন টেলিভিশন শোতে বাবুল সুপ্রিয় কথাটা বলেছে। এটাই তো প্রমাণটা তো রয়েছে। তাহলে কি এক্ষুনি কি বাবুল সুপ্রিয়র কিছু করা হয়েছে? কিন্তু তার তো একটা প্রত্যাশা থাকবে, সরাসরি এভিডেন্সটা রয়েছে। তিনি কি বলেছেন? বাবুল সুপ্রিয় আবার দুটো মামলা করছেন, মানে রাজনীতি যে ক্রমশ এই মামলা এফআইআর পাল্টা এফআইআর নির্ভর হয়ে যাচ্ছে, এটা তো মানবে না। সেটা হচ্ছে জটিলতা তৈরি করার জন্য। ধরুন, জটিলতা তৈরি করার জন্য মামলা, তারপরে এফআইআর, কিন্তু এখনো মূল বিষয় থেকে আপনি সরে আসতে পারেন না। যে সংগ্রাম মঞ্চে বলুন, যারা তখন প্রতিবাদ করছিলেন, তারা কিন্তু বলেছেন, আর এই
বিষয়গুলো রসিদ হয় না, এটা ঠিকই কথা। তাহলে হঠাৎ জয়প্রকাশ বাবুর সম্বন্ধে বললেন কেন? অন্য কারো সম্বন্ধেও তো বলতে পারেন, বিজেপির আরো অনেক মাথা যারা আছে তাদের সম্বন্ধে। আমাদেরও প্রশ্ন, হঠাৎ জয়প্রকাশ বাবুর ব্যাপারটা বললেন। সুদীপ ব্যানার্জি ওটা তো চলুক, আপনারা তো সিবিআই ইনকোয়ারি করছে, সেটা করুক। ওটাই কেন বললো? মানুষ ওটা তো প্রতিহিংসা নিশ্চয়ই রয়েছে, নিশ্চয়ই রয়েছে। এটাও বলুন আপনারা, কেন ওখানে কিন্তু সরাসরি কোনো এভিডেন্স নয়, কোনো কিছু নয়। এটা কিন্তু সম্পূর্ণভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরও দিয়েছেন, তিনি কাগজপত্র হাজির করেছেন, তার গাড়ি সম্বন্ধে, তার বিদেশ যাত্রা সম্বন্ধে সমস্তটা হয়েছে। তারপরেও কিন্তু সেটা কিন্তু তারা মানেননি। সেখানে কিন্তু মনে হচ্ছে স্পেসিফিক থেকে আবার জেনারেলে যাব, তার আগে দুটো একবার দেখে নেব যে জয়প্রকাশ মজুমদার তার কি বক্তব্য আছে। রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতারণা মামলায় বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কয়েকদিনের ব্যবধানে দুই তৃণমূল সাংসদ ও রাজ্য বিজেপির এক নেতার গ্রেফতারি ঘিরে এখন তত্ত্ব রাজ্য রাজনীতি। তৃণমূল বিজেপি দুদলেরই হাতিয়ার রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব। সোমবারও যে অভিযোগের সুর শোনা গিয়েছে টেট প্রতারণা মামলায় দ্রুত বিজেপি নেতার গলায়। বিজেপির বিরুদ্ধে এটা একটা অভিযান, এইভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে দাবিয়ে রাখা যাবে না। অভিযোগকারীকে চাপ দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করেছেন জয়প্রকাশ। এভাবে বিজেপিকে দাবিয়ে রাখতে পারবে না। মনে হচ্ছে দাদা আপনাকে কি ফাঁসানো হচ্ছে? অবশ্যই মিথ্যে অভিযোগে করা হয়েছে। যে অভিযোগকারী সে মিথ্যে পরিচয় দিয়ে করেছে, তাকে জোর করে করানো হয়েছে। এইভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে দাবিয়ে রাখা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব বিজেপিও। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও গ্রেপ্তার করতে পারি, আর উনি বলেন এটা করে দেখাচ্ছেন। প্রভাবশালী এসব তো তারই একটা পার্ট, কারণ ওই রাস্তাতেই যাবে গাড়িটা, এটা আমরা আগের থেকেই জানি। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। জনসমর্থন নেই, সংগঠন নেই, আর এই দুর্বলতাগুলো ঢাকবে কি শুধু কেন্দ্রীয় সরকার আছে বলে? রোজভ্যালি কাণ্ডে প্রতারণার অভিযোগে গ্রেফতার তাপস পাল আর সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার টেট পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ মজুমদার। দুদলই নিজেদের নেতার পাশে দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব। আর এই ঘিরেই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ। এখানে তো একটা বিষয় অ্যাড করা ছিল, জয়প্রকাশ বাবু তো টাকা নিয়েছেন বলেছেন মামলা করার জন্য, কিন্তু যারা অভিযোগকারীরা আছে বলছে আমরা তো কোনো মামলা হাইকোর্টেও দেখলাম না, সুপ্রিম কোর্টেও দেখলাম না। না, এটা কিন্তু অ্যাড করতে হবে। আপনি বললেন যে কোনো রসিদ নেই, উনি তো বলেছেন টাকা নিয়েছেন মামলা করার জন্য, কিন্তু মামলা কোথায়? আপনাদের সংবাদ মাধ্যমে, আপনার সংবাদ মাধ্যমে বলছেন সেটা পুলিশের ভার্সন, পুলিশ বলছেন জয়প্রকাশ বাবু স্বীকার করেছেন, জয়প্রকাশ বাবু বলেছেন এবং মামলা আসেনি। ফেয়ার এনাফ। আমি সুমন সেনগুপ্তের কাছে যাব, আইনজীবী। শোনবাবু, আমি বলছি রাজনীতিকে সরিয়ে রেখে স্পেসিফিক থেকে জেনারেল আসবো। আমি বলছি একজন যে কোনো কারুর তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, ফ্রিডম অফ মুভমেন্ট, মানে ধরুন পুলিশ গ্রেফতার করলো, প্রথমে পিসি, তারপরে জেসি, আন্ডার ট্রায়াল প্রিজনার হয়ে গেল। আমার মতো বিচার ব্যবস্থার ভক্ত এবং সমর্থকও বলবে না যে আমাদের সিস্টেমটা ভীষণ দ্রুত। এবং আবার তো সেই আমি প্রথম প্যাকেজে খুব নাটকীয়ভাবে সেই সবার ওপরে ছবি বিশ্বাস যে ফিরিয়ে দেওয়া আমার সেই 12টা বছর, যে 12টা বছর এই জেলখানার নরকের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে, সেই বিষয়টা চলে আসছে ভারতে। আপনি যদি শুধু পরিসংখ্যান দিয়ে যাই, যত মামলা হয়, যত এফআইআর হয়, যত গ্রেফতার হয়, তার তুলনায় কনভিকশন কত? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, উত্তরটা একটু দিই। সেটা হচ্ছে যে প্রথমেই বলে রাখি যে এই যে গ্রেপ্তারটা হয়েছে সুদীপ এবং তাপসবাবু, এদের এগেনস্টে বোধহয় ডিরেক্ট কোনো এফআইআর ছিল না, এখনও বোধহয় নেই। জয়প্রকাশবাবুর এগেনস্টে কিন্তু ডিরেক্ট এফআইআর আছে। সেকেন্ড কথাটা তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই যে প্রভাবশালী তথ্য এগুলো করছে না, এটা অ্যাবসলিউটলি বোগাস। প্রভাবশালী তথ্য বলে কিছু হয় না। এই এতদিন ধরে কিছু লোককে ঢুকিয়ে রাখছি আমি কিসের জন্য? ইন্টারোগেশনের জন্য। তারা কি করবেন? সমাজের ওপর তাদের প্রভাবটা পড়বে। তারা কি করবেন? ডেস্ট্রয় করবেন এভিডেন্স। তারা যদি ডেস্ট্রয় করতে পারতেন তারা অনেকদিন আগে করে ফেলেছেন। আরো একটা এক্স্যাক্টলি এখানেই প্রশ্ন আছে যে অপরাধের সংগঠিত হওয়ার সময় এবং হয়তো সিবিআই এর কেস ধরার সময় তারপরে আড়াই 5 বছর কেটে গেছে। আড়াই 5 বছর শুধু কেটে যায়নি, ডেস্ট্রয় করা হলো হয়ে গেছে। আড়াই 5 বছর শুধু কেটে যায়নি। বিষয়টা হলো যে এরা কিন্তু কোনো দাগী অপরাধী নন। যেভাবে এনাদেরকে ট্রিট করা হচ্ছে,
যেভাবে এনাদেরকে ট্রিট করা নির্বাচনের আগে যেরকম প্রিভেন্টিভ আগের রাতে দাগীদের ধরা হয় প্রিভেন্টিভ অ্যারেস্ট সেরকম কোনো বিষয় না, ব্যাপার নয়। কিন্তু যেরকম ভাবে এনাদেরকে ধরা হচ্ছে, এদের এগেইনস্টে কোনো ডিরেক্ট এফআইআর নেই যে এনারা এইভাবে জড়িত। আপনাকে একটা উদাহরণ আমি দিচ্ছি, এই যে প্রভাবশালী তথ্য বা লার্জার কনস্পিরেসি যদি বলা হয়, তাহলে আরো একটা বিষয় উঠে আসে। তোমার নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট টিমকে একটা সময় স্পন্সর করতো সাহারা। ঠিক, ভারতীয় ক্রিকেট টিম যখন বিশ্বকাপ ফাইনালে উঠেছিল, তখন সুব্রত রায় বলেছিলেন যে আমি প্রত্যেককে এক একটা বাংলো দেবো। তো মুম্বাইয়ের কাছে লাখান্ডওয়ালাতে প্রত্যেককে উনি দিয়েছিলেন। তাহলে এই যে বিসিসিআই আর দে পার্ট অফ দি লার্জার কনস্পিরেসি? আর দে পার্ট অফ দি লার্জার কনস্পিরেসি? আর জয়প্রকাশ বাবুর কথাটা, জয়প্রকাশ বাবুর কথাটা আমি শেষ করিনি, আমি আই এম নট ফিনিশ দ্যাট, প্লিজ আমি আসবো, রাজু আসবো। জয়প্রকাশ বাবুর কথাটা আসি। জয়প্রকাশ বাবুর এগেইনস্টে ডিরেক্ট এফআইআর হয়েছে। আপনি প্রশ্নটা করেছিলেন কি যে কতদিন পরে? ইয়েস, অ্যান্সার ইজ হচ্ছে এখানে প্রিলিমিনারি এনকোয়ারি হয়েছে। প্রিলিমিনারি এনকোয়ারি হওয়াতে সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া গেছে, তারপর ওনাকে ডেকে অ্যারেস্ট করা হয়েছে। নাও সুদীপ এবং তাপসের ক্ষেত্রে আমি বলছি, সুদীপবাবু এবং তাপসবাবুর ক্ষেত্রে এদেরকে যে ধরা হয়েছে, আলটিমেটলি কি চার্জশিটে শোনো একটা জিনিস, কিন্তু আমি বলছি আপনি যেটা বলছেন পুলিশের দাবি, আমি পুলিশের দাবি, সিবিআই এর দাবি, এই পার্টটাকে এত গুরুত্ব আমি দিচ্ছেন, আমি গুরুত্ব দিতে চাই না। আমি বলছি কোর্ট কি বলছে, আমি সেটাই আসছি। আমি একদম মাননীয় বিচারপতির সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টটাতেই আসছি। আপনি লক্ষ্য করবেন অ্যারেস্ট করাটা কিন্তু ডেটের পর ডেট সিবিআই পাল্টে যায়, শুধু আমার আইও আসেনি, আমার আইও অন্য স্টেটে, আমার কেস ডায়েরি পাওয়া যাচ্ছে না। আমি বলছি সেম পুলিশ, মানে আমি বলছি এটার মধ্যে কোনো ব্যতিক্রম করতে রাজি বলে কিছু নেই। আমার একটাই প্রশ্ন ছিল, উনি বলছিলেন যেটা যে ক্রিকেট টিমকে ইন্ডিয়ার বাংলো স্পন্সর করবে, তাহলে শাহরুখ খান এখানে কি করেছে? এখানে যে আইপিএল এর যে টিম হয় শাহরুখ খান, তাকে কে স্পন্সর করতো? রোজ ভ্যালি। তাহলে শাহরুখ খানকেও তাহলে ডাকা উচিত। আমি দেখুন কোর্টের অত লার্জার ইন্টারেস্ট আইন আছে, এখানে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এবার যদি আমার বিরুদ্ধে এফআইআর, আমি কি করবো? বসে থাকবো চুপচাপ? আমাকেও তো আইনের পথেই যেতে হবে। আবারও বলছি যে 7 বছরের কম সাজা হবে এমন অপরাধে তো গ্রেপ্তারের সুযোগই খুব পারফেক্টলি করে। অথচ দেখুন আপনি যত বন্দী আছে, যত এরা তো বড় বড় নেতা, তারা উকিল দিতে পারবে, বড় উকিল দিতে পারবে, মিডিয়া দেখাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা উকিল দিতে পারে না, তাদেরকে নিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে এবং তাদের 7 বছর সাজা হতো, তাদের 20 বছর ধরে তারা জেলে পড়ছে। ঠিক, আমি দ্রুত একবার দেখব রাজনৈতিক প্রতিহিংসা যে শব্দবন্ধটা বারবার উঠে আসছে ইদানিং কালে, অন্য রাজ্যে এর আগে আসতো, আমাদের রাজ্যেও এখন উঠে আসছে। দ্রুত একবার দেখব অন্য রাজ্যের একটার পর একটা উদাহরণ, যা কিন্তু এই রাজ্যের পরিপ্রেক্ষিতে যদি ভেবে দেখি, হ্যাঁ আমাদের উদ্বিগ্ন করে। দেখুন, সিবিআইয়ের হাতে 2 তৃণমূল সাংসদ গ্রেফতার হওয়ার পর মাত্র কয়েকদিনের ব্যবধান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব দুদলই। রাজনৈতিক প্রতিহিংসা হোক কিংবা রাষ্ট্রের প্রতিহিংসা, গ্রেফতারের নেপথ্যে এরকম অভিযোগ বহু উঠেছে। 1929 সাল বিরাট ষড়যন্ত্র মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে 33 জন বাম শ্রমিক ইউনিয়নের নেতাকে দোষী সাব্যস্ত করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। এই মিথ্যা মামলা পরবর্তীকালে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। 1958 সাল কাশ্মীর ষড়যন্ত্র মামলা, শেখ আব্দুল্লাহ ও তাঁর সঙ্গীদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছিল, কিন্তু পরবর্তীকালে এই মামলায় কূটনৈতিক কারণ দেখিয়ে প্রত্যাহারও করে নেওয়া হয়। ভারতীয় রাজনীতিতে প্রতিহিংসামূলক গ্রেফতারির সবচেয়ে বড় অভিযোগ ওঠে 2001 সালের 30 জুন। জয়ললিতা ক্ষমতায় আসার পরে ডিএমকে নেতা করুণানিধিকে মাঝরাতে চ্যাংদোলা করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীকালে করুণানিধির বড় ছেলে আলাগিরিকেও মিথ্যা অভিযোগে গ্রেফতারের অভিযোগ উঠেছিল জয়ললিতার সরকারের বিরুদ্ধে। 1975 সালে জরুরি অবস্থার সময় যখন ইন্দিরা গান্ধী সরকার একের পর এক হেভিওয়েট বিরোধী নেতাকে গ্রেফতার করছিল, তখনও উঠেছিল এই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই। পরবর্তীকালে ইন্দিরাকে হটিয়ে যখন জনতা সরকার ক্ষমতায় আসে, তখন তারা 1978 সালে 23 অক্টোবর জিপ কেলেঙ্কারি মামলায় ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করে। সেক্ষেত্রে উঠেছিল সেই বদলার রাজনীতির অভিযোগ। 25 জুলাই 2010 সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় বিজেপির অধুনা সভাপতি অমিত শাহকে গ্রেফতার করেছিল সিবিআই। বিজেপি অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। হালফিলে অরবিন্দ কেজরিওয়ালের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র কুমারকে গ্রেফতার করা হোক কিংবা জয়ললিতার মৃত্যুর পরে তামিলনাড়ুর মুখ্য সচিবের বাড়িতে সিবিআই হানা, একাধিক ক্ষেত্রে উঠেছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। ইউপিএ 2 এর সময় মায়াবতী মুলায়মের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করে তাদের সমর্থন আদায়ের অভিযোগ উঠেছে বারবার। সেই একই অভিযোগ এখন উঠছে মোদী সরকারের বিরুদ্ধেও। এবিপি আনন্দ।